আজকে আজকে আমাদের ঈদ পরবর্তী ঈদ আড্ডা। আমাদের আজকের প্রোগ্রামে আমাদের সাথে আমাদের জেনেসিস এর দুজন জনপ্রিয় মেন্টর আছেন। জেনেসিসে একদম আমাদের সময় থেকে আপু জনপ্রিয় মেন্টর নওশিন সাহেরা আপু, এবং হচ্ছে আমাদের আরেকজন মেন্টর ডক্টর ফাতামিম রুসনিশা, এবং একই সাথে দুজন আছেন আমাদের সাথে ইউকে থেকে যুক্ত। আর একই সাথে আমাদের সাথে আমাদের পার্টির মেন্টর যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশের মেন্টর এই মুহূর্তে এমআরসিএস পার্টিতে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, আমাদের মেন্টররাও আছেন। তো আজকে আমাদের ঈদ আড্ডায় আজকে আমরা হচ্ছে মেইনলি এই মুহূর্তে অ্যাকচুয়ালি বাংলাদেশে এখন এই মুহূর্তে স্পেশাল বিসিএস এর একটা বিশাল একটা ভাইব চলছে। তো যারা আছেন জুনিয়র সব অনেকেই বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন। আবার বিসিএস এর যারা একটা বিশাল লম্বা জার্নি পার করেছেন, অনেকেই চেষ্টায় আছেন এই মুহূর্তে যে আমি ইউকে তে সেটেল হবো বা বাইরে কোথাও বাইরে বাংলাদেশের বাইরে আমি ফরেন কোনো কান্ট্রিতে সেটেল হবো। এই জায়গাটাতে মানে মোটামুটি একটা মিডল একটা পয়েন্টে আছেন যে বিসিএস কন্টিনিউ নাকি হচ্ছে ফার্দার যে আমি কোথাও বাইরে কোথাও কন্টিনিউ করব। তো আজকে মেনলি আমাদের প্রোগ্রামটা, আজকের ঈদ আড্ডায় প্রোগ্রামটা যারা এই মুহূর্তে এমআরসিএস পার্ট বি কমপ্লিট করেছেন, এমআরসিএস পার্ট বি কমপ্লিট করার পরে চেষ্টায় আছেন ইউকেতে ইউকেতে জবের জন্য অ্যাপ্লাই করছেন, তাদের জন্য। সেই কারণেই হচ্ছে মেইনলি আমাদের আজকের প্রোগ্রামে আমাদের হচ্ছে গেস্ট হিসেবে আছেন ডক্টর ফাতেমা মেহরুজ নিশা এবং নওশিন সাহের আপু। তো প্রথমেই হচ্ছে নওশিন সাহের আপু আপু আমাদের সাথে প্রথমে আমাদের একটু ওয়েলকাম কিছু স্পিচ দিবেন, তারপর আমরা নিশার কাছে যাব। এই মুহূর্তে নিশা যেহেতু এই মুহূর্তে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টে আছে, নিশার কাছে কিছু শুনবো। তারপর হচ্ছে নওশিন আপু কিছু প্ল্যানিং বাংলাদেশি ডক্টরদের জন্য ফার্দার, আপুর কিছু প্ল্যানিং, আপুর কিছু সাপোর্ট সিস্টেম, আপুর হাত ধরেই আমরা অনেকেই আমাদের অনেক মেন্টর এই মুহূর্তে ইউকেতে জবের জন্য অ্যাপ্লাই করছেন, আপুর বিভিন্ন পরামর্শ নিচ্ছেন, সেই জিনিসগুলো শুনবো। প্রথমে ডক্টর নওশিন আপু। আপু আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম নাহিদা, ঈদ মোবারক তোমাকে। ঈদ মোবারক সবাইকে, সব মেন্টরদেরকে। আশা করি সবার ঈদ খুব ভালো গিয়েছে। আসলে কুরবানি ঈদের ভাইবটা আসলে বাংলাদেশেই মনে হয় বেস্ট পাওয়া যায়, কারণ সবাই যে পার্সোনালি একটা কোরবানি দেওয়া, মাংস ভাগাভাগি করা, সবার সাথে শেয়ার করা, প্লাস খাওয়া দাওয়া সবকিছু মিলে তো আছেই। তো আমরা এখানে হয়তো বা অতটা পাই না, তবে আমাদের এখন এখানে যেহেতু মোটামুটি বাংলাদেশি ডক্টরদের বেশ ভালো একটা কমিউনিটি, আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি একজন আরেকজনের সাথে খুশিটা শেয়ার করে নিতে। আহ সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব একটা খারাপ যায়নি, ভালোই গিয়েছে এবারের ঈদ। এখান থেকে আর বাংলাদেশ থেকে কেউ বললে আর কি জানা যাবে যে ওই সাইডের ঈদ কেমন ছিল। হ্যাঁ আপু, বাংলাদেশের ঈদ আমাদেরও অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমরা অনেক ভালো একটা ঈদ পার করলাম। এইবার আমাদের বিশাল বড় একটা বন্ধ ছিল, আমরা একটা বিশাল বড় বন্ধ পার করলাম, ঈদের একটা বিশাল বড় বন্ধ। এটা নরমালি স্বাভাবিক মানে থাকে না এত বড় বন্ধ। এই আর কি আপু, আপনার কাছে আমরা জানতে চাইবো যে এই মুহূর্তে জব পার্সপেক্টিভ ইউকেতে ডক্টরদের জন্য জব পার্সপেক্টিভ। আর আমরা এরপর নিশার কাছে শুনবো যে হচ্ছে অ্যাকচুয়ালি নিশা যেহেতু এখন ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টে আছে, নিশা কোন কোন প্রবলেম গুলো ফেস করতেছে এবং সেটার কি কি সমাধান আপনার কাছে আছে। এবং আপনার কাছে প্রথমেই আমরা জানতে চাইবো যে এই মুহূর্তে জব পার্সপেক্টিভ, যে এখন আমরা শুনতেছি যে ইউকের জবটা কোয়াইট টাফ হয়ে যাচ্ছে এমআরসিএস কমপ্লিট করার পরে। আহ, আম, আসলে জব পার্সপেক্টিভ তো মোটামুটি সোশ্যাল মিডিয়া, ফেসবুক পোস্ট সবকিছুর কল্যাণে এখন সবারই জানা। আম, একটু ডিফিকাল্টিজ এখন অবশ্যই আছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আম, সবচেয়ে বড় যেটা এখন হয়েছে যে এখন যেহেতু ইনফরমেশন অনেক অ্যাভেলেবল, অনেক দেশের অনেক ডক্টররা প্লাব দিয়ে এমআরসিপি এমআরসিএস সবকিছু দিয়ে এখানে আসছে, এবং ইউজুয়ালি দেখা যায় যে অনেক এক্সপেরিয়েন্স নিয়েও এখানে যখন এনএইচএস এ কেউ মুভ করে, সবাই কিন্তু একটু জুনিয়র লেভেল থেকে শুরু করতে চায়, যাতে করে আগে সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেমটা বুঝে তারপরে আর কি সামনে আগাতে পারে ক্যারিয়ার। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যারা আসলেই জুনিয়র, যাদের আসলেই ওরকম ভাবে কোনো এক্সপিরিয়েন্স নেই, তাদের জন্য একটা ওয়েল এক্সপিরিয়েন্সড কেউ তাদের সাথে কম্পিট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ জব মার্কেট তো আসলে জব মার্কেটই, তারা কিন্তু এক্সপিরিয়েন্সের মূল্যটাই দিবে, তাই না? এইটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে রিসেন্টলি এটা তো আসলে ওয়ার্ল্ড ওয়াইড একটা পলিটিক্যাল ইস্যু বিভিন্ন ধরনের চলছে। আহ বিভিন্ন লন্ডন আমেরিকা সব দেশেই এখন দেখা যাচ্ছে বাইরে থেকে যারা আসে তাদের প্রতি এক একটা পলিটিক্যাল দল এক এক রকম মনোভাব রাখে আর কি। তো এগুলো আসলে আম, মানে
সবসময়ই চলতে থাকে কম বেশি, এমন কিন্তু না যে আমরা যখন আসছি তখন অনেক সহজ ছিল, তখন একেবারে অ্যাপ্লাই করলেই চাকরি হয়ে যেত, আর এখন একেবারেই হচ্ছে না তা না। ইনফ্যাক্ট রিসেন্টলি আমার পরিচিত দুইজন তারা হচ্ছে জব পেয়ে এসেছে, এমআরসিএস দেওয়ার মনে হয় উইদিন 6 মান্থস এর মধ্যে তারা অ্যাপ্লাই করে কিন্তু জব নিয়ে চলে আসছে। তো শুধু যে পলিটিক্যাল ফ্যাক্টরটাই তো একটাই মাত্র ফ্যাক্টর না, এখানে পরীক্ষা, পার্সোনাল এক্সপিরিয়েন্স, ক্লিনিক্যাল স্কিলস, নলেজ লেভেল, তারপরে ওভারঅল পোর্টফোলিও কিভাবে বিল্ড আপ করা হয়, ইন্টারভিউ স্কিল কেমন। কারণ একটা পোস্টের জন্য, হ্যাঁ আগে হয়তো বা 5 জন যেখানে অ্যাপ্লাই করতো, এখন হয়তো সেই পোস্টের এগেনস্টে 50 জন অ্যাপ্লাই করলো। তো কম্পিটিশন রেট কিন্তু হাই, তাই না? তো নিজেকে কিন্তু ওভাবে করে সেল করতে হবে পোস্টার জন্য। তো এই জিনিসগুলোতে আমি মনে করি বাংলাদেশের ডক্টরদের স্কিল আরো লেভেল আপ করতে হবে। কারণ আমরা তো এখানে অনেক দেশের ডক্টরদের সাথে কাজ করি, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, তারপরে মিডল ইস্ট, তারপর ইউরোপের অন্যান্য কান্ট্রি, সব জায়গা থেকে কিন্তু এখানে জবের অ্যাপ্লাই করে, সেম পোস্ট, সেম হচ্ছে গিয়া কি বলবো কোয়ালিফিকেশনস, সেম ধরনের কাজের জন্য সবাই অ্যাপ্লাই করছে। তো কম্পিটিশনটা যখন এরকম ওয়ার্ল্ড ওয়াইড, তখন কিন্তু অবশ্যই নিজের লেভেল অনেক হচ্ছে গিয়ে ইয়ে করতে হবে, পলিশ করতে হবে। বাট ওভারঅল যে একেবারে জব পাওয়াই যাচ্ছে না, এই ধরনের নেগেটিভিটি আমি কখনোই সাপোর্ট করি না। আমি মনে করি যে এত কিছুর মধ্যেও যারা ভালো কোয়ালিফাইড, তারা কিন্তু কোনো না কোনো ভাবে একটা উপায় করে চলে আসতেই পারে। আর সোশ্যাল মিডিয়াতে আসলে যা আসে সবটাই কিন্তু 100% না, পজিটিভটাও না, নেগেটিভটাও না। সো আমার মনে হয় যে এখানে আশেপাশের মানুষজনের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স শোনা, এবং রিসার্চ করা নিজে থেকে, হ্যাঁ, তারপর নিজের নেটওয়ার্কিং লেভেল বাড়ানো, এই জিনিসগুলোর উপরে ডেফিনেটলি কাজ করতে হবে। আপু, একজন ডক্টর প্রশ্ন করেছেন কমেন্টে, লিখেছেন আসলে জানি আপনি আগেও এটা সেশন নিয়েছেন যে ST4 ট্রেনিং পিরিয়ডে ডক্টররা কোনো মানে স্যালারি পায় নাকি, খরচটা কিভাবে চালায়, এই ব্যাপারে একজন প্রশ্ন করেছেন আমাদের ফেসবুকে। ST4 মানে এনএইচএস এর জেনারেল সার্জারি ট্রেনিং পোস্টে, তাই তো? আচ্ছা, এনএইচএস এর নন ট্রেনি যে কোনো ধরনের ডক্টর পোস্ট সবই পেইড, হ্যাঁ, এবং এটা হচ্ছে বিভিন্ন স্কেলে পেমেন্ট হয়। এখন ওই পেমেন্ট রেজিস্ট্রেজ এগুলো হয়ে স্যালারি বেসিক মোটামুটি ST3 থেকে ST5 হচ্ছে বেসড অন আর কি লেভেল, প্লাস বিভিন্ন ট্রাস্টে আবার একটু হচ্ছে গিয়ে হয়তো বা 19-20 হতে পারে। তবে মোটামুটি 55 থেকে 60,000-এর মতো বেসিক, অ্যানুয়াল বেসিক। এইখান থেকে অবশ্যই আপনার ট্যাক্স, এনআই, পেনশন, অনেক ধরনের ফিস ওরা কাটে, এবং হচ্ছে স্যালারি লেভেল অনুযায়ী 20% ট্যাক্স, 40% ট্যাক্স, 50% ট্যাক্স। তো ইউজুয়ালি ডাক্তারদের যে লেভেলটা ওখানে 20 to 40% ট্যাক্স। যাই হোক, সবকিছু মিলে টেক হোম স্যালারি যেটা, ওইটাতে একজনের স্যালারিতে ফ্যামিলি অনেকেই এখানে মেনটেন করে। আমার আমার আশেপাশে যারা ফ্রেন্ডরা দেখি ওদের, তাদের ইয়ে থেকে বলছি আর কি। ওইটা মানে নিজেদের ফ্যামিলি মেনটেন করা এখানে, বা টুকটাক কিছু সেভিংস করা, এটা তো আশেপাশে অনেকেই দেখি করে। আর ST6 থেকে আবার ওই একটু আর কি স্যালারি বেসিক হাই হয়, মোস্ট প্রবাবলি 70,000 অর সামথিং, এটা আমি এখনো শিওর না। তবে ওভারঅল আর কি ম্যানেজেবল। কারণ আনলেস আপনি যদি খুব বেশি লাইক খুব লাক্সারিয়াস লাইফ লিড করতে হয়তো পারবেন না, বাট আমি মনে করি যে আমরা যে ধরনের লাইফ ওভারঅল চিন্তা করি, যে একটা সবকিছু মিলে একটা কি বলবো যে আপার মিডল ক্লাস লাইফ, যেটাতে আমরা ম্যাক্সিমাম মানুষ অভ্যস্ত, ওইটা ম্যানেজ করা যায়। জি আপু, থ্যাংক ইউ। আমাদের আরো কোশ্চেন আসবে আশা করি। তো এই মুহূর্তে আমাদের সাথে ডক্টর নিশা আছে। নিশা এই মুহূর্তে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টে আছে, আমাদের অনেক জনপ্রিয় একজন মেন্টর, ফাতেমা ইমরোজ নিশা, এমআরসিএস পার্টিতে। ইভেন আমি এমআরসিএস পার্টিতে নিশার নোট করেছি। নিশার নোট করার পরে জানতে পেরেছি ও নিশা। মানে নিশাস নোট নামে একটা নোট ছিল, খুবই পপুলার একটা নোট, এখনো বাংলাদেশে অনেক পপুলার একটা নোট।
নিশার নোট। সো আমাদের সাথে নিশা আছে, নিশার কাছে নিশার এই মুহূর্তে যে এক্সপিরিয়েন্স এই ইউকেতে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টে যাওয়ার পরে নিশার যে এক্সপিরিয়েন্স এমআরসিএস পার্ট বি এক্সাম যেটা সে কোরিলেট করতে পারছে, এজ ওয়েল এজ নিশার জবের জন্য যেই রিকোয়ারমেন্ট গুলাও লাগছে, যে এখানে সে যেখানে যেখানে ডিফিকাল্টিস গুলা ফিল করছে, সেম ডিফিকাল্টিস কিন্তু বাংলাদেশ থেকে যারা ট্রাই করছে এই মুহূর্তে জবের জন্য তারাও কিন্তু সেম ডিফিকাল্টিস ফিল করছে। তো সেই ডিফিকাল্টিস গুলো কি এবং সেটার জন্য বাংলাদেশ থেকে যারা ট্রাই করছে তাদের জন্য কি করণীয় সেগুলো সম্পর্কে আমরা নিশার কাছে শুনবো। ডক্টর ফাতেমা ইমরোজ নিশা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম নিপা আপু, আসসালামু আলাইকুম সবাইকে। এখানে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট হচ্ছে এক ধরনের অবজারভারশিপ। আমি আসলে জানি না মানে কে কোন লেভেলে আছে এই মুহূর্তে, যারা শুনতেছেন। তো সবার জন্য ওভারঅলই বলা, যাতে যে একদমই জানে না সেও যেন বুঝতে পারে। তো ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট হচ্ছে এটা এক ধরনের অবজারভারশিপ, যেখানে আপনি ডিরেক্টলি কোনো পেশেন্টকে কোনো ট্রিটমেন্টের পার্ট হইতে পারবেন না, কিন্তু আপনি ওই হসপিটালের যে ধরেন FY2 বা SHO, তারপর ওয়ার্ড রাউন্ড, ওদের সাথে আপনি ওয়ার্ড রাউন্ডগুলো দিতে পারবেন। তারপর হচ্ছে আপনি দেখতে পারবেন যে ওদের যে সফটওয়্যার সিস্টেমটা, এখানে কিন্তু সবকিছু কম্পিউটার বেসড। ওই সফটওয়্যার সিস্টেমটা কিভাবে কাজ করে, ওখানে প্রেসক্রিপশন গুলা কিভাবে হয়, একটা অ্যান্টিবায়োটিক দিবেন কার সাথে যোগাযোগ করতে হবে, কখন একটা পেশেন্টের ট্রিটমেন্টকে আপনি এসকেলেট করবেন, কখন আপনি কিভাবে রেফারাল করবেন, কোথায় রেফারাল করবেন, একটা জিনিস বুঝতেছেন না কার কাছে হেল্পের জন্য যাবেন, কখন একজন রেজিস্ট্রারকে আপনি কল দিবেন, কখন দিবেন না, এই জিনিসগুলা বোঝার জন্য। কারণ আপনার ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টটা দরকার, কারণ আপনি এই জিনিসগুলা কিন্তু আমাদের দেশে আমরা প্রোটোকল ওয়াইজ ফলো করি না, কিন্তু এখানে এটা একদম ওদের ফাউন্ডেশন ইয়ার 1 থেকেই ওরা প্রোটোকল ওয়াইজ ফলো করে। সো ওদের জন্য এখানে কাজ করাটা যতটা সহজ, আমাদের জন্য কিন্তু এটা খুবই ওভারওয়েলমিং হইতে পারে। এখন কেউ যদি বাইরে কাজ করে থাকেন, যেমন মিডল ইস্ট বা মলদ্বীপস, এরকম যদি কেউ কাজ করে থাকেন, ওর জন্য হয়তো সফটওয়্যারটা কিছুটা সিমিলারিটি পাবেন, কিন্তু এরপরও কিছু বিষয় থাকে যেটা NHS এর ইন্টারনাল। তো ওই জিনিসগুলো আপনি শেখার জন্য আপনি যদি এখানে অবজারভারশিপটা করেন, মানে আপনি একজন সাইলেন্ট দর্শক এখানে হিসেবে যদি অবজারভারশিপটা করেন, দেখবেন যে আপনি ওদের জিনিসগুলা 1-1.5 মাসের মধ্যে আপনি ধরে ফেলতে পারবেন, অথবা ভালো হইলে আরো আগেও ধরতে পারবেন। আর এটার জন্য আপনার মানে এখানে জব করার জন্য একটা বড় রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার কম্পিউটার লিটারেসি। আপনাকে কম্পিউটার মানে একটা ল্যাপটপ চালানো বা এটা আপনার টাইপিং স্পিড, এগুলোর উপর খুব আপনার কিন্তু পারদর্শী হইতে হবে। কারণ এখানে যখন ওয়ার্ড রাউন্ড হয়, বেশিরভাগ ওয়ার্ড রাউন্ড গুলাই কিন্তু কম্পিউটার বেসড হয়। মানে দেখা যাবে একটা ওয়ার্ড রাউন্ড হচ্ছে একটা মোবাইল কম্পিউটার বা পোর্টেবল কম্পিউটার আছে, ওইটাতে আপনি ঘুরে ঘুরে লিখতে হচ্ছে আপনাকে। তো খুব ফাস্ট টাইপিং করতে হয়, এই জিনিসগুলা আমাদেরকে মাথায় রাখতে হবে আর কি। ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট ইজ like one way of making you know to the trust, because এখানে হচ্ছে ধরেন একটা পোস্টার এগেনস্ট আপু যেটা বললো যে 50 জন 100 জন অ্যাপ্লিকেশন করে, আপনাকে কেন নিবে, তাই না? ওই 50 জন 100 জনের মধ্যে হয়তো 10 জন বা 20 জনকে চিনে, তা আপনাকে কেন নিবে? ধরেন আপনার রিকোয়ারমেন্ট মিললো, সব মিললো। এখন অনেক সময় দেখা যায় ইটস নট 100% লাইক ফ্যাক্ট, বাট অনেক সময় দেখা যায় যে আপনার একটা ট্রাস্টে আপনি ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট করলেন, ইন দ্য মিন টাইম অথবা এরপরে ওই ট্রাস্টে যদি কোনো একটা আপনার লেভেলের পোস্ট খুলে, তাহলে ওরা আপনাকে কিছুটা প্রায়োরিটি হলেও দিবে। এটা অনেক সময় দেখা যায়। এখন ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট করার আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট করার কারণে আম, আপনি এদের যে নর্মস গুলা, হ্যাঁ, আপনি বুঝতে পারবেন। স্পেশালি যারা MRCS পার্ট বি দিবেন, আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় স্কিল পোর্শন প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, আমাদের দেখা যায় নলেজে তেমন একটা ফেল কিন্তু কেউ করে না, ফেলটা করে স্কিলে। বিকজ এখানের যে এটিকেট, এখানের যে স্কিল পোর্শন, আর আমাদের যে এক্সামিনেশনের পার্ট, হিস্ট্রি টেকিং পার্ট, প্রসিডিওর পার্ট, এই পার্টগুলা এখানে যেভাবে একটা FY2 বা একটা SHO যেভাবে রেগুলারলি করতেছে, ওইটাই কিন্তু পার্ট বির স্কিল পোর্শন। সো আমাদের দেশে আমরা ফলো করি না দেখে আমরা যখন পার্ট বির প্রিপারেশন টেনি, এটা আমাদের কাছে খুব নতুন মনে হয়
কিন্তু ওদের কাছে এগুলা কিছুই না, ওরা কিন্তু এগুলা ওদের ডেইলি ডে টু ডে লাইফে করতেছে, রেগুলারলি করতেছে। তো এই এটিকেট গুলা ফলো করা, এই জিনিসগুলো এগুলো সব আপনি ক্লিনিক্যাল অবজারভারশিপে দেখতে পাবেন। ঠিক আছে? ক্লিনিক্যাল অবজারভারশিপের আরেকটা ভালো দিক হচ্ছে যে আপনি এখানে আম অনেক বেশিরভাগই আপনার ট্রাস্টে একটা আপনাকে লিমিটেড অ্যাক্সেস দিবে। লাইক রিড অনলি মোডে ওদের যে ওয়েবসাইটটা আছে ওটার একটা লিমিটেড অ্যাক্সেস দিবে। ওই লিমিটেড অ্যাক্সেসে আপনি হচ্ছে হয়তো একটা ছোটখাটো অডিট করতে পারবেন, অথবা আপনার এই ট্রাস্টে দেখবেন প্রতি সপ্তাহে একদিন টিচিং সেশন হয়। আপনি ওই টিচিং সেশনে আম আপনি একদিন দেখা যাবে একটা সেশন নিতে পারবেন। এই জিনিসগুলো করলে হবে কি আপনার পোর্টফোলিওটা ভারী হবে। সব ট্রাস্ট যে আপনাকে পারমিট করবে এটা আমি বলবো না, কিন্তু যে ট্রাস্টেই আপনারা কাজ করতে যান আপনারা চেষ্টা করবেন যাতে ওখানে আপনি প্রতিটা অপরচুনিটিতে আপনি নক করেন, প্রতিটা দরজায় যাতে আপনি নক করেন, কজ আদারওয়াইজ কখন কোন অপরচুনিটি আপনার হাতে এসে পড়বে আপনি বুঝতেও পারবেন না। আর একটা ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট করতে আসলে আপনাকে খুব ওপেন মাইন্ডেড হইতে হবে এখানে। আপনি কখনোই মানে এখানে জাজমেন্টাল মেন্টালিটি নিয়ে আপনি টিকতে পারবেন না। আপনাকে খুব ওপেন মাইন্ডেড হইতে হবে, খুব হাসি খুশি হইতে হবে। আপনাকে সবাইকে ওয়েলকাম করে নেওয়ার, সবার সাথে মিশে যাওয়ার একটা টেনডেন্সি থাকতে হবে। এখানে কিন্তু সবসময় মনে রাখবেন একটা ওয়ার্ড চলে কিন্তু নার্সের দ্বারা এনএচএস এ। সো আপনি কখনোই এখানে নার্সদেরকে মানে ছোট করে দেখতে পারবেন না। ইভেন এখানে অনেক অ্যাডভান্স নার্স প্র্যাকটিশনার আছে যাদেরকে এএনপি বলে। এরা কিন্তু FY2 এদেরকে অনেক সময় স্কুলিংও করে। মানে ধরেন একজন নতুন FY2 আসলো, ও বুঝতেছে না। ওদের কিন্তু ফার্স্ট অনেক সময় কনট্যাক্ট পয়েন্ট এএনপিরাও হয়। তো আপনি দেখা যাবে এখানে যখন কাজ করতে আসবেন আপনি কখনো এটা মনে করতে পারবেন না কেউ আপনার থেকে বড় বা ছোট, এগুলা মনে করতে পারবেন না। আপনাকে সবসময় মনে রাখতে হবে এখানে সবাই কলিগ, সবার সাথে মিলেমিশে কাজগুলা করতে হবে। এন্ড সবার প্রতি একটা ফ্রেন্ডলি আর হচ্ছে কোঅপারেটিভ একটা টেন্ডেন্সি রাখবেন। তাহলে দেখা যাবে আপনার ট্রাস্টে যে মানুষগুলা আম, আপনার সাথে মানে আছে এখন, দেখা যাবে ওরাই কিন্তু পরে একটা ভালো ফিডব্যাক দিবে। অনেক সময় দেখা যায় অনেক অ্যাডমিনের লোকরাও অনেক সময় দেখা যায় মানে পুরা স্টেলথ মোডে এসে অবজার্ভ করে চলে যায় যে আপনি কি করতেছেন, আপনি কি ঠিকমতো অবজারভারশিপ করতেছেন কিনা, অথবা দেখা যায় আপনার কনসালটেন্ট থেকেও অনেক সময় ফিডব্যাক নিবে। এই জিনিসগুলো খুব দরকার। ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট করতে আসাটার জন্য আপনার কিছু একটা মানে ভালো একটা বাজেট রাখতে হবে আমি বলবো। লিস্ট আপনি হাতে কিছু জিনিস নিয়ে আসবেন, যেমন একটা ভালো বাজেট। তারপর হচ্ছে ধরেন আপনার প্ল্যানিংটা হইতে হবে এমন যে আমি এখানে শুধু ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট করতে আসতেছি না, সাথে হচ্ছে আপনি ধরেন অ্যাডভান্স লাইফ সাপোর্ট কোর্স, ক্রিসপ কোর্স, তারপর হচ্ছে ATLS কোর্স, এই কোর্সগুলো আপনি করার একটা প্ল্যান রাখতে পারবেন। তারপর হচ্ছে আপনার যদি কোনো সেরেমনি থাকে, যেমন MRCS সেরেমনি থাকে অনেকের, আপনি চাইলে ওইটাও একসাথে একই প্ল্যানের আন্ডারে আনতে পারবেন। এমন ভাবে প্ল্যানটা করবেন যেহেতু আপনি এশিয়া থেকে UK আসতেছেন, ইটস আ লং জার্নি অ্যান্ড ইটস আ ভেরি এক্সপেন্সিভ ওয়ান। তাইলে আমি যাতে একসাথে কয়েকটা কাজ করে ফেলতে পারি সেই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। যদি আমার কোনো কনফারেন্স থাকে, আমার যদি কোনো কোর্স থাকে, আমার জন্য হাতে কোনো সেরেমনি থাকে, তাহলে এই জিনিসগুলো আমি ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টের সাথে প্ল্যান করে আমি হচ্ছে করাটা প্রেফারেবল মনে করি আর কি। আদারওয়াইজ মানে একটা কাজের জন্য আসলে আমার কাছে মনে হয় একটু লস হয়ে যায় বাঙালি হিসেবে। আম, এই হচ্ছে ব্যাপার। আর হইতেছে আপনি যখন আসবেন আপনি আশেপাশে কারা থাকে এদের সাথে কন্টাক্ট করার চেষ্টা করবেন। তাহলে হবে কি আপনার বিপদে ওই মানুষগুলা কাজে দিবে। কিভাবে যে কে আপনাকে কখন হেল্প করবে মানে আপনি বুঝতেও পারবেন না। বাঙালি কমিউনিটি অনেকে আছে অনেক নেগেটিভিটি ছড়ায়, কিন্তু আসলে অনেক বেশিরভাগ মানুষই খুবই হেল্পফুল আপনি যদি চাইতে জানেন। ঠিক আছে? সো ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট যদি আপনার দেখেন যে অনেকদিন ধরে আপনার জব পেয়ে গেলে তো ভালো, আর যদি না পান তাহলে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট ক্যান বি আ ওয়ে। কজ ওরা কিন্তু আপনাকে পরে জব খুললে আপনি যেহেতু ওখানে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট করছেন আপনাকে ওরা কনসিডার করার সুযোগটা বেশি। কারণ ওরা জানে যে আপনি কাজ জানেন, ওদের সফটওয়্যার চিনেন, আপনি ওদের সিস্টেম জানেন। সো ওরা আপনাকে কনসিডার করার চান্সটা একটু বেশি।
আচ্ছা, নিশা থ্যাংক ইউ। এখন হ্যাঁ নিশা নিশা তো বাংলাদেশে নিউরোসার্জারি ট্রেনি হিসেবে ছিল চিটাং মেডিকেল কলেজে। সো এখন বাংলাদেশে যারা ট্রেনি হিসেবে আছে বিভিন্ন ইনস্টিটিউট গুলাতে, যেমন আমি আছি, বাসার আছে, তারপর হচ্ছে আমাদের এখানে আমাদের মেন্টর ডক্টর ফাহিম আছে, এমআরসিএস পার্টের জনপ্রিয় মেন্টর ডক্টর ফাহিম। সে একটা প্রাইভেট জব করছে। তো এই মুহূর্তে আমরা যারা বিভিন্ন জায়গায় জবে আছি, ট্রেনি হিসেবে আছি, এই জায়গায় আমাদের যে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স গুলা, সেই এক্সপিরিয়েন্স গুলাকে আমরা গেদার করে আমাদের পোর্টফোলিওতে কিভাবে আমরা ইনক্লুড করতে পারি, বা এই যে আমাদের যে ট্রেনিংটা সেটার অ্যাডভান্টেজটা আমরা কিভাবে এখানে ইউজ করতে পারি, এই ব্যাপারে যদি তোমার কোনো পরামর্শ থাকে। আপু এটার ব্যাপারে আসলে নসীন আপু ভালো পরামর্শ দিতে পারবে। কিন্তু আমি যেটা বলবো যে আমরা যারা মানে যারা বাংলাদেশে ট্রেনিং এ আছে, এটা কিন্তু একদিক থেকে ভালো কনসিডারিং টুডেজ পার্সপেক্টিভ, যে এখন জব নিয়ে যেহেতু এত হ্যাসেল হচ্ছে, জব পাওয়া আগে থেকে অনেক কম্পিটিটিভ হয়ে গেছে। তো ওই হিসেবে যারা ট্রেনিং এ আছেন ওরা কিন্তু নিজেদেরকে কখনোই মনে করবেন না যে লেট হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যে ট্রেনিংটা করতেছেন, আপনারা আপনাদের একটা লগবুক মেনটেন করতেছেন। সাথে নসীন আপু আমাকে একটা ভালো বুদ্ধি দিছিল যে ই লগবুকটা মেনটেন করার। আপনারা ই লগবুকে গিয়ে যদি আপনারা যে ডে টু ডে প্রসিডিওর গুলা করেন, পার ডে যদি একটা প্রসিডিওরও আপনারা ই লগবুকে ঢুকাইতে পারেন, তাহলে ঢুকানোর পরে আপনি যে প্রফেসরের ইউনিটে বা যে প্রফেসরের হেড অফ দ্য ডিপার্টমেন্টের আন্ডারে আপনি কাজ করতেছেন, ওনাদের থেকে ই লগবুকটা প্রিন্ট করে সাইন করে নিতে পারেন। এটা হইলে হবে কি, আপনি যে প্রসিডিওর গুলা করছেন, পরে জব অ্যাপ্লিকেশনে অনেক জায়গায় লগবুক আপলোডের অপশন থাকে। এন্ড লগবুক আপলোড করাটা একটা ক্রেডিটের ব্যাপার, আপনাকে আপনার জব অ্যাপ্লিকেশনে আগায় রাখবে। তো যারা ট্রেনিং এ আছেন আমি বলবো তারা এটা করবেন। প্লাস আপনাদের রিলেভেন্ট যে কনফারেন্স গুলো আছে ওগুলো অ্যাটেন্ড করবেন। চেষ্টা করবেন রিসার্চ করতে, চেষ্টা করবেন অডিট করতে, যাতে আপনারা এগুলা ওই কনফারেন্স গুলাতে প্রেজেন্ট করতে পারেন। বিভিন্ন ওয়ার্কশপ করবেন, ছোট ছোট বিভিন্ন ওয়ার্কশপ করবেন। আরসিএস এডিনবরা, তারপর আরসিএস ইংল্যান্ড, এদের ক্ষেত্রে দেখা যায় এরা ছোটখাটো অনেকগুলা শর্ট কোর্স রাখে। ধরেন 1 দিনের, 3 দিনের, 7 দিনের, এই কোর্সগুলা চেষ্টা করবেন যদি আপনার রিলেভেন্ট হয় আর কি। তাহলে এগুলা করে নিজেকে আপগ্রেড রাখার চেষ্টা করবেন। অনলাইনে এরকম কিছু আপনার কোর্স আছে, ধরেন রিসার্চের ব্যাপারে, কিভাবে রিসার্চ করতে হয়, কোয়ালিটেটিভ রিসার্চ কিভাবে করতে হয়, কোয়ান্টিটেটিভ রিসার্চ কিভাবে করতে হয়, এই জিনিসগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। এগুলা নিয়ে আপনি চেষ্টা করবেন একটা ভালো জায়গা থেকে ইনফরমেশন গুলা গ্যাদার করতে। একজনে কখনোই কিছু হবে না। তো 2-3 জন মিলে কাজ করার চেষ্টা করবেন, যারা রিসার্চ অলরেডি করছে বা কারো থেকে শিখছে ওদের সাথে কোলাবোরেট করার চেষ্টা করবেন। আপনার যে রিসার্চ, এখানে আমি কনফারেন্স অ্যাটেন্ড যখন করছি, আমার খুব এক্সপেকটেশন ছিল যে রিসার্চ গুলা এক্সেসিভ হাই লেভেলের হবে। হ্যাঁ, কিন্তু আমি দেখলাম, ধরেন আমি 10টা রিসার্চ পেপার প্রেজেন্টেশন দেখছি, এর মধ্যে 3টা খুব হাই লেভেলের ছিল, বাকিগুলা খুবই অ্যাভারেজ ছিল। আমার কাছে মনে হয়েছে যে এইগুলা আমরাও করতে পারি, এগুলা করা কোনো ব্যাপারই না, এগুলা একটা যে কোনো দেশের একটা মানে মেডিকেল স্টুডেন্টও করতে পারে ওই লেভেলের। আমরা হয়তো চিন্তা করি যে আমাকে হয়তো সেলিউলার বা মলিকিউলার লেভেলে রিসার্চ করতে হবে। নট নেসেসারিলি এভরি টাইম ইউ হ্যাভ টু ডু দ্যাট। আপনি খুব সিম্পল লেভেল থেকেও শুরু করতে পারেন, একদম সিম্পল লেভেল থেকে। হ্যাঁ, তো এই আপনি জিনিসগুলো হচ্ছে আমরা শুনবো নওশিন আপুর কাছে। তো আমাদের হ্যাঁ ট্রেনিংটাকে হচ্ছে আমরা এই মুহূর্তে ট্রেনিংটাকে জাস্ট হচ্ছে আমাদের ইউকে জব অ্যাপ্লিকেশনের জন্য এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগানোটা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি প্রয়োজন। তো আমাদের অনেকেই আছেন, ভাই অনেক সিনিয়র যারা আছেন হয়তো বা এমএস কমপ্লিট করে ফেলেছে, সিপিএস কমপ্লিট করেছেন, হয়তো বা ওই সময়টাতে করা হয়নি। তো এই মুহূর্তে আমরা কিভাবে করব, এই কাজগুলো কিভাবে শুরু করব, এই ব্যাপারে আমরা জানবো নওশিন আপুর কাছে। নওশিন আপু, নওশিন আপু, নওশিন স্যার আপু আছেন। তো আপু, আমরা যারা ট্রেনি আছি আমরা কিভাবে সার্জিক্যাল অডিট, যেমন ইউকে তে নিশা আমাদেরকে বলছিল যে হচ্ছে পেশেন্ট সব ইনফরমেশনের এক্সেস নাই, তারপর হচ্ছে হয়তো পেশেন্টের ইন্টারভেনশনও করা যায় না। তো আমাদের এই সুবিধাগুলো এখানে বাংলাদেশে আমরা যারা ট্রেনি হিসেবে আছি আমাদের জন্য এই এক্সেস গুলো আছে। পেশেন্টের এক্সেস আছে, তারপর হচ্ছে আমরা বিভিন্ন রিসার্চের সময় পেশেন্টের যে কনসেন্ট গুলো লাগে সেই কনসেন্ট গুলাতেও পেশেন্টের সাইন পসিবল, পেশেন্টের সাইন নেওয়া পসিবল রিসার্চের জন্য, কেস রিপোর্ট, কেস সিরিজের জন্য। তো এখানে আমাদের যে এক্সেসটা আছে সেটা হয়তো বা ওইখানে নিশা বসে ওইটা পাচ্ছে না। তো এই এক্সপিরিয়েন্সটাকে আমরা কিভাবে আমাদের অ্যাডভান্টেজ হিসেবে আনতে পারি, এই ব্যাপারে আমাদের সাথে কথা বলবেন আমাদের নওশিন আপু। নওশিন আপু শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি আপু। আচ্ছা, খুব ভারী ভারী টপিক এবং অনেকগুলা টপিক আসলে একসাথে। আমি মানে একসাথে এটা নিয়ে কথা বলতে শুরু করলে আসলে ঘন্টাখানেক লেগে যাবে। তো আমি এত ইনফরমেশন দিয়ে সবাইকে ওভারওয়েলম করতে চাই না। আমি একটু পয়েন্ট বাই পয়েন্ট একটা দুটা করে ছোট ছোট বলি। আম, আমি কিন্তু সব সময় মানে আমি বাংলাদেশ থেকে ইউকেতে আসছি 2019-এ, এবং গত 6 বছরে আমি যদি একটা কাজ কনসিস্টেন্টলি করে থাকি, সেটা হচ্ছে যে আমি কিভাবে বাংলাদেশে যারা ডক্টর আছে জুনিয়র বা সিনিয়র ব্যাচমেট যারাই এই পাথওয়েতে আসবে, তাদের জন্য কিভাবে এই পথটা একটু ইজি করা যায়, যে ইনফরমেশন, সেটা ইনফরমেশন দিয়ে হোক, হেল্প করে হোক, গাইডলাইন দিয়ে হোক, যে কোনো ভাবে। ইনফ্যাক্ট আমি যখন 2019-এ ফার্স্ট এসে এখানে জানতে পারি যে এখানে সার্জিক্যাল ট্রেনিং এ ঢুকতে হবে এবং কনসালটেন্ট হওয়ার পাথওয়ে, এই জিনিসগুলো কিন্তু আমরা বাংলাদেশে থাকতে আমাদেরকে কেউ বলতো না। এখানে আসার পর যখন জানতে পারি, আমি ওই সময় থেকেই অনলাইনে ওয়েবিনার করে বিভিন্ন ধরনের টিচিং সেশন অ্যারেঞ্জ করে আমি সবাইকে বলতে শুরু করি যে ক্লিনিক্যাল কাজের পাশাপাশিও একাডেমিক কাজ করতে হবে। অডিট, রিসার্চ, টিচিং, পোর্টফোলিও, লগবুক, হ্যাঁ, এই জিনিসগুলো আমি ইন্ট্রোডিউস করতে চেষ্টা করি। আমি নিজে কিন্তু ট্রেনিং পাই 2021 সালে, বাট আমি 2020 থেকেই কন্টিনিউয়াসলি এগুলো নিয়ে কাজ করতাম। এবং সেটার আমি ফলও পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি এখানে গত 3 বছর ধরে আমি হচ্ছে সার্জারি, যে এটা হায়ার স্পেশালিটি ট্রেনির ইন্টারভিউ হয়, এটার হচ্ছে আমি একটা গ্রুপ করে প্র্যাকটিস করাই। এবং এখন আমাদের ইউকেতে জেনারেল সার্জারিরই ট্রেনি আছে প্রায় 10 জন বাংলাদেশ থেকে। হ্যাঁ, এবং প্রত্যেক বছর আমার গ্রুপ থেকে 2 জন করে ইন্টারভিউ পেয়েছে। ইনফ্যাক্ট এই বছর 3 জন পেয়েছে, কিন্তু তাদের মধ্যে একজন আবার ও ইন্ডিয়া থেকে। তো 2 জন বাংলাদেশ থেকে জেনারেল সার্জারিতে হায়ার স্পেশালিটি ট্রেনি পেয়েছে। তো এইগুলা কিন্তু ইম্পর্টেন্ট কেন, এরা কিন্তু আজ থেকে 5-7 বছর পরে এখানে কনসালটেন্ট হয়ে যাবে, এবং যারা এখানে কনসালটেন্ট হয়ে যাবে তারা কিন্তু এই সিস্টেমের ভিতরে ঢুকে গেল। হ্যাঁ, যেমন এখন আমাদের এখানে হিউজ নাম্বার অফ বাংলাদেশি ডক্টর সব হসপিটালে আছে। এই যে নিশা অলরেডি একটা হসপিটালে অ্যাটাচমেন্ট করলো, আর একটা হসপিটালে শুরু করবে। দুটাতে গিয়েই কিন্তু বাংলাদেশি কনসালটেন্ট পেয়েছে। তো আগে আমরা যখন এসেছি, আমরা বাংলাদেশি বাঙালি কনসালটেন্ট বলতে ইন্ডিয়ার কলকাতার যে বেঙ্গলি স্পিকিং কনসালটেন্ট তাদের পেতাম। তারা দেখা যেত যে আমাদেরকে মোটামুটি একটু সাপোর্ট দিত একটা সিম্প্যাথির কারণে। কিন্তু এখন যখন একদম মানে প্রপার বাংলাদেশি কনসালটেন্ট আছে, আসলে ওয়ার্ক প্লেসে গিয়ে সবাই অন্যরকম দেখতে, অন্যরকম ভাবে কথা বলে, অন্যরকম ভাবে তাদের আপব্রিঙ্গিং, তাই না? ওখানে কিন্তু একটা বাংলাদেশি ফেস দেখাটাও কিন্তু অনেক কমফোর্টিং একটা ব্যাপার। এটা যারা এদেশে জব নিয়ে মুভ করে গেছে তারা মাত্রই বুঝতে পারবে যে এরকম একটা সাপোর্টিং ফেস প্রতিদিন কাজে গিয়ে দেখাটাও হচ্ছে গিয়ে খুব একটা মানে বড় একটা সুবিধা। ঠিক আছে, তো এইটা একটা। আরেকটা হচ্ছে, আচ্ছা, পোর্টফোলিওর ব্যাপারে আমরা কথা বলছিলাম, নিশা কিছুটা বললো। তো আমি সেই ডাক্তারদের জন্য বলবো যারা বাংলাদেশে আছে এবং তারা এমআরসিএস দিচ্ছে মেইনলি একদম ইউকেতে মুভ করে যাওয়ার জন্য। অনেকে দেয় জাস্ট নিজের একটা ডিগ্রি অ্যাড করার জন্য, হুইচ ইজ ফাইন। বাট যারা একদম ইউকেতে মুভ করে যাওয়ার উদ্দেশ্যে এমআরসিএস জার্নিতে আসছেন, তাদের সম্পূর্ণ চিন্তার ধরনটা বদলে ফেলতে হবে। কিভাবে? যেমন বাংলাদেশে কিন্তু আমি যখন একটা ডাক্তার হিসেবে প্র্যাকটিস করতে যাব, আমার পাবলিসিটিটা এক ধরনের হয়। যেমন আমরা সোশ্যাল মিডিয়াতে পাবলিসিটি করি, তারপর আমরা হচ্ছে পেশেন্টের মুখে মুখে পাবলিসিটি হয়, তারপর দেখা যায় যে বিভিন্ন ধরনের ইনস্টিটিউশনাল পাবলিসিটি হয়। ইউকের ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে কিন্তু আপনার হয়ে একটা পেশেন্ট গিয়ে আরেকটা পেশেন্টকে বলবে আচ্ছা অমুক সার্জন খুব ভালো, অমুক ডাক্তার খুব ভালো। এই সিস্টেম কিন্তু এখানে নাই, কারণ এখানে কিন্তু সম্পূর্ণ রেফারাল সিস্টেমের উপরে। সো আপনার কাছে কোন পেশেন্ট আসবে এটা কিন্তু পেশেন্টও কন্ট্রোল করতে পারবে না, আপনিও কন্ট্রোল করতে পারবেন না। ঠিক আছে, এটা সম্পূর্ণ সে যেই জিপির কাছে যাবে এবং ওই সময় সে হসপিটালে রেফার করলে ওই সময় যেই সার্জন অনকলে থাকবে সেই পেশেন্ট পাবে। তো এখানে হচ্ছে গিয়ে ওইরকম ভাবে পার্সোনাল পাবলিসিটি করার কোনো সুযোগ নাই। তাহলে আপনার পাবলিসিটি কিভাবে হবে? আপনার পাবলিসিটি হবে হচ্ছে আপনার পোর্টফোলিও দিয়ে, এবং আপনার কলিগরা যারা, আপনার কলিগদের সাথে আপনার যে ধরনের সম্পর্ক, এটার বেসিসে তারা হয়তো বা বলবে যে আপনি সার্জন হিসেবে কেমন। ঠিক আছে, এখন এখানে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে ধরেন আপনি অ্যাকচুয়ালি 10টা ল্যাপারোটমি করছেন, বাট সামহাও আপনার
লগবুকে আছে যে আপনি 100টা ল্যাপারটমি করছেন। কারণ বাংলাদেশে আসলে আমি যখন এফসিপিএস এ ট্রেনিং করছি, আমরা কিন্তু লগবুকটা এতটা সিরিয়াসলি মেনটেন করি না। ম্যাক্সিমাম টাইমে আমরা লগবুকটা ফিল আপ করি একদম যখন প্লেসমেন্ট শেষের দিকে, এখন সাইন করা নেক্সট প্লেসমেন্টে যেতে হবে, তখন আর কি সবাই দেখা যায় তাড়াহুড়া করে জিনিসটা করি। প্র্যাকটিসটা কিন্তু আমাদের এরকম না যে আজকে যে অপারেশন করলাম সেটা আজকেই তুললাম, সেই অপারেশন থেকে আমি কতটুকু শিখছি, আর কি ইমপ্রুভ করতে হবে সেটার উপরে রিফ্লেক্ট করে এইভাবে এটা কিন্তু আমাদের লার্নিং প্রসেসটা না। হ্যাঁ, কিন্তু আপনি যখন একটা থিয়েটারে ঢুকে আপনি নাইফটা ধরবেন, আপনার নাইফ ধরা দেখেই কনসালটেন্ট বুঝবে যে আপনি কয়টা ল্যাপারটমি করছেন। ঠিক আছে, আপনি একটা টিস্যু হ্যান্ডেল করতেছেন কিভাবে এটা দেখেই কিন্তু বোঝা যাবে। আপনার পোর্টফোলিও যে সব সময় মানে আপনার এক্সপিরিয়েন্স রিফ্লেক্ট করবে ব্যাপারটা কিন্তু তা না। এবং সেটা বাংলাদেশের কনসালটেন্ট বলেন, ইউকের কনসালটেন্ট বলেন, যে গত 10-15 বছর ধরে সার্জারিতেই কাজ করছে, সে কিন্তু আপনার মোটামুটি আপনি শার্পস কিভাবে হ্যান্ডেল করলেন, আপনি একটা ব্লিডিং কিভাবে হ্যান্ডেল করতেছেন, এটা দেখলেই বুঝতে পারবে যে আপনি কয়টা ল্যাপারটমি করার এক্সপিরিয়েন্স আছে। তো 1 নাম্বার কথা হচ্ছে যে উইথ অনেস্টি নিজের স্কিল বিল্ড আপ করতে হবে। এটা কিন্তু যে সার্জন হইতে চায় তার জীবনে এটার কোনো বিকল্প নাই। একটা সার্জন হওয়ার কোনো শর্টকাট নাই। এটা কিন্তু হচ্ছে এই ইউটিউব টিকটকে একটা ভিডিও আপলোড করে আমি রাতারাতি ভাইরাল হয়ে গেলাম, এই ধরনের কিন্তু কোনো শর্টকাট সার্জারিতে নাই। আপনার প্রত্যেকটা দিন প্রত্যেকটা বছর আপনাকে সম্পূর্ণ এটার পিছনেই ডেডিকেট করতে হবে যে আপনি আপনার হাতের উপরে কতটুকু কন্ট্রোল আনবেন। ওকে, নাম্বার 2 হচ্ছে যেই কাজগুলো আপনি করতেছেন এই কাজগুলোর উপর আপনাকে রেগুলার বেসিসে রিফ্লেক্ট করতে হবে। রিফ্লেক্ট করতে হবে, লগ করতে হবে। আপনার 1 নাম্বার ল্যাপারটমি আর আপনার 50 নাম্বার ল্যাপারটমি কখনো একরকম হবে না। 1 নাম্বার ল্যাপারটমিতে আপনি যে কাজ করতে পারবেন, 50 নাম্বার ল্যাপারটমিতে আপনি দেখবেন আপনি তার থেকে অনেক বেশি কাজ করতে পারবেন। কিন্তু এটা তখনই হবে যখন আপনি ওই 49টা ল্যাপারটমির উপর রিফ্লেক্ট করে করে আগাবেন। আপনি জাস্ট ওটিতে গেলেন, আসলেন, অন্ধের মতো ছুরি নিয়ে কাটতে বললো কাটলেন, কনসালটেন্ট যেটা যেটা বললো ওইটা ওটা হচ্ছে গিয়ে সেলাই দিলেন, তাহলে কিন্তু এটা আপনার শেখা হবে না। সো সেলফ ডিরেক্টেড রিফ্লেক্টিভ লার্নিং, এই জিনিসটার সাথে আপনাদেরকে অভ্যস্ত হতে হবে, যেহেতু আপনারা একটা ইন্টারন্যাশনাল লেভেলে সার্জারির মতো একটা সাবজেক্টে ক্যারিয়ার করার প্ল্যান করে ফেলেছেন। ঠিক আছে, এটা 1 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে যেটা ওই যে নিশা তো অলরেডি মেনশন করলো যে ই লগবুক, যেটা ওটাতে কিন্তু বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে হচ্ছে গিয়ে সাইন আপ করা যায়। আপনার অপারেশন গুলো আপনি ওখানে লগ করবেন, পেশেন্ট ডিটেইলস লাগে, পেশেন্টের ডেট অফ বার্থ লাগে, একটা আইডেন্টিফিকেশন নাম্বার, অপারেশনের নাম, কোন হসপিটালে অপারেশন করেছেন, আর সুপারভাইজার কে ছিল, এই কয়টা হচ্ছে ম্যান্ডেটরি ইনফরমেশন। এই ইনফরমেশন গুলো দিলে আপনার এটা লগড হয়ে যাবে। তো এবং যখন আপনি এরকম মনে করেন অনেকগুলা কেস লক করে ফেললেন, এরপরে আপনি একটা এক্সেল শিট হিসাবে বা পিডিএফ হিসাবে আপনি ওই পুরা লগবুকটা আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন। জাস্ট ই লগবুক লিখে গুগলে সার্চ করে আপনার যে প্রফেশনাল রেজিস্ট্রেশন নাম্বার এটা দিয়ে একটা ইয়া করে ফেলবেন, এবং যখন আপনি এখানে চলে আসবেন আপনার জিএমসি রেজিস্ট্রেশন হয়ে যাবে, আপনি তখন জাস্ট ওই ওদেরকে একটা ইমেল করলে বা কল দিয়ে বললে ওরা আপনার এই মানে 2টা রেজিস্ট্রেশন নাম্বার লিংক আপ করে মানে সব কেসগুলো তখন আপনার এইটাতে এই রেজিস্ট্রেশনের আন্ডারে কনভার্ট করে দিবে। ঠিক আছে, আচ্ছা, এইটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আপনি যখন কাজ করতেছেন, আপনার যে সুপারভাইজার যার আন্ডারে আপনি কাজ করতেছেন সে একটা সিনিয়র রেজিস্ট্রার হতে পারে বা সে কনসালটেন্ট হতে পারে, তার কাছ থেকে আপনার ফিডব্যাক নিতে হবে যে আচ্ছা আমি যে এই কাজটা করলাম, লাইক আমি আজকে এই বাউলটা অ্যানাস্টোমোসিস করলাম, এই স্টিচ গুলাতে কি আমার কিছু ইমপ্রুভ করার ছিল কিনা, বা আমি একটা এক্সট্রাডুরাল হেমাটোমা ড্রেইন করলাম, এখানে কি আমার আরো কিছু বেটার করতে পারতাম কিনা। সো দে উইল অলওয়েজ হ্যাভ সামথিং টু টিচ। আপনি যেটাই করেন না কেন আপনার কিন্তু কখনো এটা 100% পারফেক্ট হবে না। তো কোন জায়গাটা আপনি আরেকটু ইমপ্রুভ করতে পারেন এই জিনিসটা আপনি ফিডব্যাক নেবেন এবং ওইটার উপর কাজ করবেন। ঠিক আছে, এটা গেল হচ্ছে পোর্টফোলিও বিষয়ক কথা। এরপরে হচ্ছে অডিট রিসার্চ নিয়ে একটু কথা বলি। যে নিশা যে কথাটা বললো এই কথাটাই আসলে কিন্তু কেউ বলে না বাংলাদেশে। যে ও বললো যে ও এখানকার কনফারেন্সে গেছে যখন, এটা কিন্তু অনেক বড় একটা কনফারেন্স ছিল এডিনবরাতে, এটা সম্ভবত এলএসজিবিআই কনফারেন্স, মানে এলএসজিবিআই কিন্তু খুবই মানে বিগ শট অর্গানাইজেশন, ঠিক আছে, অ্যাসোসিয়েশন অফ ল্যাপারোস্কোপিক সার্জনস ইন গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ড। তো ওইখানকার প্রেজেন্টেশন গুলা কিন্তু ওয়ান অফ লাইক বেস্ট প্রেজেন্টেশনস ইউকের। ওটাও তো ছিল সেই আপু, ইকোসেটটাও ছিল, ট্রাইএনিয়াল এন্ড ইকোসেট কনফারেন্স। আচ্ছা আচ্ছা, তো এগুলা কিন্তু খুব ভালো ভালো কনফারেন্স, ঠিক আছে।
কিন্তু এখানে আপনি যখন যাবেন, আপনি পোস্টার প্রেজেন্টেশন গুলা, ওরাল প্রেজেন্টেশন গুলা দেখবেন, আপনি দেখবেন যে এগুলা কিন্তু খুব রকেট সায়েন্স জাতীয় কিছু না। এটা হচ্ছে আপনি একদম ডেইলি আপনি আপনার প্র্যাকটিস লেভেলে যা করেন, ধরেন সার্জিক্যাল সাইট ইনফেকশন, ওকে, তারপরে হচ্ছে আপনার ভেনাস থ্রম্বোএম্বোলিজম, তারপর হচ্ছে আপনার একটা ক্যান্সার সার্জারির আউটকাম বা একটা ক্যান্সারের হচ্ছে গিয়া যে ম্যানেজমেন্ট অপশন, কনজারভেটিভ ভার্সেস সার্জিক্যাল ম্যানেজমেন্ট। হ্যাঁ, এই ধরনের টপিকগুলা, যেই ধরনের টপিকগুলা আমরা কিন্তু অহরহ আমরা এগুলা নিয়ে কথা বলি, অহরহ আমরা এগুলা নিয়ে, কিন্তু যখন আমরা অডিট করতে যাব বা একটা রিসার্চ প্রজেক্টে কাজ করতে যাব, তখন আমাদের মনে হয় যে স্টেম সেল বায়োলজির উপর কিছু একটা না করলে মনে হয় এটা কোনো কনফারেন্সে প্রেজেন্ট করা যাবে না। এই ধারণাটা ঠিক না। এবং এই ধরনের কাজগুলা জুনিয়র ডক্টরদেরকে দিয়েও করানো ভেরি ভেরি পসিবল। মানে জুনিয়র ডক্টর টার্মটা ইউজ করলাম, যদি একটা ডক্টর যে হয়ে গেছে তার মধ্যে আসলে জুনিয়র কিছু নাই। একটা 6 বছরের এমবিবিএস কোর্স কমপ্লিট করার পর তো আর জুনিয়র বলে কিছু থাকে না। বাট ওভারঅল আর কি ডাক্তারদের মধ্যে কম্পারিজন করা বললাম, যে যারা অনেক জুনিয়র তারাও কিন্তু করতে পারবে এটা। ঠিক আছে? তো এইটার উপরে আমার আসলে নেক্সট একটা কাজ করার প্ল্যান আছে, যেহেতু এখন মোটামুটি এমআরসিএস নিয়ে অনেক ইনফরমেশন অ্যাভেলেবল, অনেক ডক্টররা কাজ করতেছে এখন বাংলাদেশে এমআরসিএস পার্ট এ পার্ট বি। তো এইটা এখন আমি মনে করি যে অনেকটাই হাতের নাগালের মধ্যে, কিন্তু এই একাডেমিক টপিক গুলো নিয়ে আমরা আসলে এখনো খুব একটা জুনিয়রদের কাছে এটা পৌঁছায় দিতে পারি নাই, যেটা আমি মানে একটা নেগেটিভ সাইড বলে মনে করি। তো এই জিনিসটা আমি জুনিয়রদেরকে ইনভলভ করে আমি কিছু প্রজেক্ট তাদেরকে একদম হাতে কলমে গাইডলাইন দেওয়া, মানে রিসার্চ বলতে যে একদম কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ কোহোর্ট স্টাডি কেস কন্ট্রোল স্টাডি এগুলোর উপর ভারী ভারী লেকচার না, আমি একদম হাতে কলমে A to Z কিভাবে একটা অডিট করতে হবে, কিভাবে একটা অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে, কিভাবে এই জিনিসটা একটা কনফারেন্সে পাঠাতে হবে, কিভাবে প্রেজেন্ট করতে হবে, প্রেজেন্টেশন স্লাইড কিভাবে তৈরি করতে হবে, একটা পোস্টার প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে হবে, আমি এটা একদম মানে হাতে কলমে A to Z হচ্ছে গিয়ে করতে গাইড করব। এটাই হচ্ছে আমার মানে নেক্সট প্ল্যানে আছে। আমি হয়তোবা ইনশাল্লাহ নেক্সট কয়েক মাসের মধ্যেই এই জিনিসটা রান করব। তো এই এই জিনিসগুলো আমাদের আরো অ্যাভেলেবল করতে হবে এবং এই জিনিসগুলোতে আমাদের জুনিয়রদের পার্টিসিপেশন বাড়াতে হবে। ঠিক আছে? এইটা আর হচ্ছে বিভিন্ন টিচিং লিডারশিপ এই জায়গাগুলোতে, যেটা আমরা অলরেডি কিন্তু অনেক কিছু করি, তাই না? যে দেখা যায় আমরা এই যে জেনেসিসে নিপা আজকে এই প্রোগ্রামটা সম্পূর্ণ লিড করতেছে। তো ইটসেলফ এটা কিন্তু একটা লিডারশিপ রোল। হ্যাঁ, তো এই জিনিসগুলো জাস্ট কাগজে কলমে একটা ফর্মালাইজ করা, বা আমরা টিচিং তো আমরা অহরহ আমরা কিন্তু মেডিকেলের সুযোগ পাইলেই ইন্টার্নদের ধরে ধরে পড়াই, তাই না? তো এই জিনিসগুলো যে তাদের কাছ থেকে একটা ফিডব্যাক নেওয়া স্টুডেন্টদের কাছ থেকে, এটা আসলে আমাদের কালচারের পার্ট না যে আমি টিচার, আমি পড়াইছি, আমি যা বলছি তাই ঠিক। এটাই হচ্ছে আমাদের নর্মাল মাইন্ডসেট, তাই না? একটা স্টুডেন্ট কিন্তু বলারও সাহস করে না যে টিচার যে পড়াইছে তার মধ্যে তার কোন জিনিসটা ভালো লাগে নাই, এটা কিন্তু আমরা বলারও সাহস করি না। বাট এই প্র্যাকটিসটা হচ্ছে, যেহেতু এখন আমরা আর কি একটা ইন্টারন্যাশনাল লেভেলে যাওয়ার জন্য সবাই প্রিপারেশন নিচ্ছে, তো আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে এবং পরিবর্তনটা আমাদের থেকেই আনতে হবে, যাতে করে আমাদের যারা জুনিয়র, আমি যদি আমার 10 বছরেরও যে ছোট, যে মাত্র ইন্টার্নশিপ শেষ করলো, তাকেও যদি একটা কিছু পড়াই, তার কাছ থেকে আমার একটা ফিডব্যাক নেওয়ার আছে যে কোন জিনিসটা আমি ভালো পড়াইছি, কোন জিনিসটা আমি ভালো পড়াই নাই, কোন জায়গাটাতে আমি আরেকটু ইমপ্রুভ করতে পারতাম, কোন জিনিসটা আমি চেঞ্জ করলে তার কাছে জিনিসটা একটু ইজি হইতো, তাই না? একটা টিচিং সেশন কিন্তু স্টুডেন্ট বেসড, ইটস নট টিচার বেসড। স্টুডেন্টের কি লাগবে এটা দেখতে হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে ফর্মালাইজ করে আপনি যখন পেপারে দেখাবেন, ওইটাই কিন্তু আপনার একটা টিচিং এর এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট হবে। এরপরে ধরেন ট্রেইনি যারা, তারা তো একটা ইনস্টিটিউশনের মধ্যে আছে এবং একটা একাডেমিক ইনস্টিটিউশনের মধ্যে আছে। তো এই যে জার্নাল ক্লাব, আমাদের ছোট একটা জার্নাল ক্লাব যদি নিজেরা নিজেরা আমরা তৈরি করে ফেলি, সেখানে প্রতি সপ্তাহে কেউ একজন একটা লেটেস্ট কোন একটা আর্টিকেল প্রেজেন্ট করবে, ওইটার উপরে আর কি কথা হবে। যে ধরেন কোনো একটা আর্টিকেল এরকম পাবলিশ হয়েছে যে রিসেন্টলি আমাদের এখানে সবচেয়ে যেটা হচ্ছে গিয়া পপুলার একটা ডিবেট আমাদের মধ্যে, যে ল্যাপারটমি করার পরে আমরা ওই যে ইয়ে করি, ক্লোজারটা যে করি, মাস ক্লোজার করি, তাই না? আর একটা হচ্ছে এখন রিসেন্টলি ওই নেদারল্যান্ড ওরা একটা ইয়া পাবলিশ করছে যে
স্মল স্টিচ স্টাডি, 2 মিলিমিটার অ্যাপার্ট ছোট ছোট আর কি টুওপ্রোলিন দিয়ে স্টিচ দেয়। তো এইটা নিয়ে আর কি সার্জনদের মধ্যে একটা ডিবেট। তো ধরেন এইটার উপরে রিসেন্ট কোন একটা মানে আর্টিকেল পাবলিশ হয়েছে, তো এটা একটা ইয়ে করলো করে, যে পক্ষে বলতে চায় সে পক্ষে বললো, মানে সিম্পলি এটা ধরেন 4-5 জন মিলে বসে একটা, তাহলে কি হবে, মেডিকেল সায়েন্সে একদম আপ টু ডেট কি চলতেছে এখন, পুরো ওয়ার্ল্ড এখন কোনটা ফলো করতেছে, নতুন কোনো ট্রিটমেন্ট বের হচ্ছে কিনা একটা ক্লিনিক্যাল কন্ডিশনে, এই জিনিসগুলা আপ টু ডেট থাকা। আপনি ধরেন 5 জনকে পড়াইলেন, তারাও কিন্তু জিনিসটা জেনে গেল। ঠিক আছে, যে তারপরে কন্টিনিউয়াস কিন্তু ট্রায়াল চলতে থাকে একটা ট্রমা ম্যানেজমেন্টের উপরে, ব্লিডিং কন্ট্রোল করার উপরে কন্টিনিউয়াস এখানে ট্রায়াল চলতেছে। আচ্ছা, লেটেস্ট কোন ক্লিনিক্যাল ট্রায়ালটা চলতেছে, ট্রায়ালটাতে কি খুঁজে পাওয়া গেছে, এটার উপর বেসিস করে ম্যানেজমেন্টে কোনো চেঞ্জ আসছে কিনা, এই জিনিসগুলো নিয়ে আপ টু ডেট থাকা। এই প্র্যাকটিসটা আমাদেরকে শুরু করতে হবে, যাতে আমাদের পরবর্তী জেনারেশন যারা, তাদের কাছে যাতে এইটাই নর্ম হয়। ঠিক আছে, যেটা আমাদের কাছে এখন মনে হয় না যে বাপরে বাপ, আমি হচ্ছে গিয়ে এত বড় বড় আলোচনার মধ্যে কেমনে যাব। তো আমাদেরকেই তো যেতে হবে, আমাদের লেভেল থেকেই কিন্তু পরিবর্তনটা শুরু করতে হবে। এই এই জিনিসগুলাই আর কি আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলোতে আমাদের ডক্টররা একটু পিছানো। ক্লিনিক্যাল দিক দিয়ে আমি বলবো যে আমাদের যে পরিমাণ পেশেন্ট এক্সপোজার, আমরা আসলে অনেক ভাগ্যবান, আমরা যারা বাংলাদেশে মেডিকেল থেকে পড়াশোনা করে আসছি, আমরা আসলে অনেক লাকি। যেই পরিমাণ পেশেন্ট এক্সপোজার আমরা পাই এবং যেই পরিমাণ আমরা ইন্টারভেনশন করতে পারি, যেমন এই যে নিশা, ও তো অবজারভারশিপে আসছে, ও কিন্তু বলতেছে যে ওকে কিন্তু কোনো ইন্টারভেনশন করতে দেওয়া হবে না, যেমন একটা ক্যানুলা করা, একটা ক্যাথেটার করা, হ্যাঁ, একটা অ্যাসেটিক ফ্লুইড ড্রেইন করা, এই টাইপের একটা ইন্টারভেনশন কিন্তু তারা অ্যালাউ করবে না। বাট আমার মনে আছে আমি যখন থার্ড ইয়ারে থাকতে, আমি মানে সার্জারির কাজগুলো ভালো লাগতো, তো আমি সার্জারি ওয়ার্ডে গিয়ে ঘোরাঘুরি করতাম। তো আমাকে দেখলেই ভাইয়া পুরা মোটামুটি, এই তুই ক্যাথেটার করবি, এই তুই ক্যানুলা দিবি, এই তুই সেলাই দিবি, মানে বলে আমাকে মানে ওটা ধাক্কা দিয়ে আরো আগায় দিত। তো আমি ওই ওই দিক থেকে আমি কিন্তু নিজেকে অনেক লাকি মনে করি যে আমরা এত আর্লি এজ থেকে এত ইন্টারভেনশন করে অভ্যস্ত। ক্লিনিক্যাল ইয়াতে কিন্তু বাংলাদেশের ডক্টরদেরকে হারানো ডিফিকাল্ট। বাট আমাদেরকে একাডেমিক্যালি আরেকটু আগাতে হবে, আরেকটু আপ টু ডেট হতে হবে, আরেকটু হেল্পফুল হইতে হবে, কোঅপারেটিভ হইতে হবে। তাহলে আমার মনে হয় যে আমাদের আর কি ফুল অন একটা প্যাকেজ তৈরি হবে। থ্যাংক ইউ আপু। ইনশাল্লাহ জেনেসিস থেকে আমরা একটা সেশন অ্যারেঞ্জ করব, যে সেশনে আপু আমাদের সাথে থাকবেন। এবং হচ্ছে আমরা স্পেশালি আপু এখানে আমরা অনেক আমাদের পার্টের অনেক মেন্টর আছেন, পার্ট বি এর অনেক মেন্টর আছেন। তো আমরা যে জায়গাগুলোতে মানে ডিফিকাল্টিস ফিল করতেছে, যেমন আমরা হচ্ছে আপু বললেন যে আমি একটা টিচিং সেশন করতেছি, আমি একটা ক্লাস নিচ্ছি, সেই ক্লাসের যে ফরম্যাটটা, যে আমি ফিডব্যাক নিব, সেই ইউকে বেস যে ফরম্যাট, যেটাতে আমার ফিডব্যাকটা নিব, এই জিনিসগুলা সম্পর্কেই অ্যাকচুয়ালি আমরা হাতে কলমে শিখতে চাই। তারপর হচ্ছে আমরা যে অডিট গুলা করবো, রিসার্চের ছোট ছোট আমরা কেস সিরিজ বা যদি কেস রিপোর্ট, এই কাজগুলো আমরা কিভাবে করব, এটা নিয়ে ইনশাল্লাহ আপুর কাছ থেকে আমরা হেল্প পাবো, এবং আপু আমাদের জন্য একটা সেশন অ্যারেঞ্জ করবেন আমরা আশা করি। খুব শীঘ্রই হয়তো আমরা আপুকে পাবো বাংলাদেশে, আপু আমাদেরকে হাতে কলমে শিখাবেন। আপুকে অনেক অনেক ধন্যবাদ। আপু, আপু যদি আমাদের যদি আর কোনো কোশ্চেন থাকে, আমাদের পার্টিসিপেন্ট যারা আছেন, বাসার আমাদের কি কোনো কোশ্চেন আছে এই মুহূর্তে, আমাদের চ্যাট বক্সে কোনো কোশ্চেন থাকলে আমরা নিতে পারি, অথবা আমাদের পার্টিসিপেন্ট থেকে যারা আছেন তারা চাইলে কোনো কোশ্চেন করতে পারেন আপুকে। আপু আর প্রশ্ন আসে নাই। আমরা একটা অফ দ্য টপিকস, আজকে যেহেতু ঈদ আড্ডা, আমার একটা প্রশ্ন আপুদের কাছে, যে দূরে থেকে ইউকে তে ঈদ করে বাংলাদেশকে কতটুকু মিস করলেন, আপুদের কাছে একটা প্রশ্ন। যদিও এটা এক একজনের ক্ষেত্রে এক বিষয়, তবু ঈদ আড্ডা হিসেবে আপুদের কাছে প্রশ্ন। আমি তো শুধু শুধু ঈদ বলে না, আমি নববর্ষ আসলে বাংলাদেশ মিস করি, বইমেলা আসলে বাংলাদেশ মিস করি, মানে যে কোনো অকেশনে আমি হচ্ছে বাংলাদেশ মিস করি। এবং আমার হচ্ছে মানে মানে কোনো রকমে কোনো ছুটি ম্যানেজ করতে পারলে, একটু টাকা পয়সা ম্যানেজ করতে পারলে, আমার ফার্স্ট কাজ থাকে হচ্ছে আমি বাংলাদেশে যাব, আমি বাংলাদেশে যাওয়ার টিকিট কাটি। এটা হচ্ছে আমার মানে একটা উম, মানে দুর্বলতা আর কি, কাইন্ড অফ। তারপরেও তুলনামূলকভাবে এখন আমি তো মিডল্যান্ডে থাকি, নটিংহাম ডার্বিশায়ারের যে জায়গাটা, এইখানে আমাদের হিউজ একটা ডক্টর কমিউনিটি। ইনফ্যাক্ট আমরা এবার ঈদের নামাজ পড়লাম নটিংহাম পার্কে, যেখানে ওখানে প্রায় 200-300-র উপরে মানুষ ছিল ঈদগাহের নামাজে। এবং আমরা এবার ফার্স্ট টাইম এইখানে কুরবানি দিলাম, ইউজুয়ালি সবসময় বাংলাদেশে দেই, এবার বাংলাদেশের পাশাপাশি এইখানেও দিলাম।
ঈদের পরের দিন আমাদের একটা গেট টুগেদার ছিল, ওইখানে প্রায় 120 জন ডক্টর ফ্যামিলি সহ এসেছিলেন। ওখানে একদম কালচারাল প্রোগ্রাম সহ আর কি সবকিছু ডিনার ইয়ে হলো। এবার আবার ঈদের থার্ড দিনে আবার আমার একটা হোস্টিং, আমাদের বাসায় একটা প্রোগ্রাম ছিল। তো সবাই মিলে ওই তো রান্না খাওয়া এটা। তো তুলনামূলকভাবে এবার অনেকটাই বাংলাদেশের ভাইব পেয়েছি। সো মানে এইখানকার কমিউনিটি খুবই সাপোর্টিভ আলহামদুলিল্লাহ। বাট তারপরও ওই যে বললাম যে 100% আসলে কখনোই হয় না। আর আমার হচ্ছে মানে রোজার ঈদে দেখা যায় মাঝে মাঝে আব্বু আম্মু কেউ একজন এসে আমাদের সাথে ঈদ করে। তো ওই আর কি মানে একটু দুধের সাথে ঘোলে মিঠাই আর কি লেভেল কোনো রকমের করার জন্য। বাট অফকোর্স বাংলাদেশে ঈদ করার ব্যাপারটা তো ওইটা হচ্ছে 10 on 10। আপুকে অনেক অনেক ধন্যবাদ, নিশাকেও অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমাদের স্পেশালি আমাদের যারা পার্ট বি কমপ্লিট এবং হচ্ছে আমাদের মেন্টর যাদের পার্ট বি কমপ্লিট, যারা এই মুহূর্তে আমাদের মেন্টর প্যানেল সহ বাংলাদেশ থেকে যারা আমরা ট্রাই করছি যে ইউকে ক্যারিয়ারের ব্যাপারে যারা ট্রাই করছে, জবের জন্য অ্যাপ্লাই করছে, তো সবাই আমরা আপুকে সাথে পাবো সামনের দিনগুলোতে। এবং আপু আশা করি সামনের দিনগুলোতে এরকম সেশন আমাদের জন্য আরো অনেক অনেক সেশন আয়োজন করবেন বাংলাদেশি ডক্টরদের জন্য। এবং আপুর মাধ্যমে আমাদের একটা সাপোর্ট সিস্টেম তৈরি হবে যে বাংলাদেশি ডক্টররা যারা ইউকে তে ক্যারিয়ার করতে চায়, যারা সার্জারিতে আছে, তাদের জন্য আপুর মাধ্যমে আমাদের একটা সিস্টেম, সাপোর্ট সিস্টেম রেডি হবে। আপুকে আশা করি আমরা সবসময় পাবো আমাদের সাথে। আপুকে অনেক অনেক ধন্যবাদ, নিশাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে আমাদের মেন্টর যারা ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ঈদ আড্ডা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম আপু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা ভালো মতো ঈদ করো, পরিবার সহ ভালো সময় কাটাও, দোয়া করি। ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।